ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাত্রাতিরিক্ত দাবির কারণেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও শান্তি চুক্তি হচ্ছে না, এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ইরান যদি আলোচনা করতে চায় তারা আমাকে ফোন করতে পারে। ট্রুথ সোশ্যালে তিনি আরও লিখেছেন, ইরানের নেতৃত্বের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। এখন ইরানের প্রকৃত নেতা কে তা আসলে কেউ জানে না। প্রেসিডেন্ট ট্রাম্পের আরও দাবি, ইরানের হাতে এখন কোনো কার্ড নেই, তবে যুক্তরাষ্ট্রের হাতে সব কার্ড রয়েছে। এই কথার প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, ইরানের হাতে এখনও বাব আল মানদেব ও তেলের পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি কার্ড রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার অ্যাক্ট 1973 অনুযায়ী অতি শীঘ্রই শেষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিদেশে সামরিক অভিযানের সময়সীমা। এরপর তিনি আর আইন অনুযায়ী ইরানে হামলা করতে পারবেন না। এখন আসলে কি হবে? ডোনাল্ড ট্রাম্প কি সময়সীমা লঙ্ঘন করে আবারও হামলা করবেন, নাকি শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে? চুক্তি হলে তা কেমন হবে? প্রিয় দর্শক, টিবিএস পডকাস্টে আজ আমরা এসব বিষয়ে জানতে চাইব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিদ কুদ্দুসের কাছে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। একদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, অন্যদিকে পাল্টা অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে মার্কিন নৌ অবরোধ খুলে দিলে আলোচনায় বসতে রাজি ইরান, তবে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ খুলছে না। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখন কি হবে আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা সেটা হচ্ছে যে ইরানের হাতে এখনো এমন কিছু কার্ড রয়ে গেছে যেটা ইরান এখনো এটাকে খেলে নাই, বা সহজ কথা যদি বলি ব্যবহার করে নাই। বাস্তবতা সেটা হচ্ছে, আমরা যদি যুদ্ধের দিকে একটু ফোকাস করি, ডোনাল্ড ট্রাম্প আসলে সামনের দিক থেকে এই নৌ অবরোধটা দিয়ে সে একটা চাপ তৈরি করার চেষ্টা করছে ইরানিদের উপরে। তা কিন্তু আপনি যদি 1973 সালের যেই আইনটার কথা বলছেন সেই অনুযায়ী 1 মের পরে তারা সেই ব্যবস্থাটা সেখানে নিতে পারবে না। নট অনলি দ্যাট, যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ অর্থনীতির দিকে তাকান এবং তাদের সশস্ত্র বাহিনী বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই কিন্তু যুদ্ধের ঘোর বিরোধী। শুধু তাই না, তার যে মিত্র শক্তিগুলা যদি আমি তাকাই, যেটা ইউরোপের কথা বলি বা অন্যান্য মিত্র শক্তি, তারা কিন্তু কেউ যুদ্ধের সাথে একত্রিত হয় নাই। ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্পের একার পক্ষে এই যুদ্ধটা জেতা সম্ভব না, কারণ যুদ্ধে ইরানের সাথে আরো দুটো সুপার পাওয়ার, অর্থাৎ একদিকে দেখুন রাশিয়া আর একদিকে চীন একসাথে অ্যালায়েড। তার মানে যতক্ষণ পর্যন্ত রাশিয়া এবং চীন চাবে না যে যুদ্ধটা থামুক, ততক্ষণ পর্যন্ত আসলে ডোনাল্ড ট্রাম্পের করার কিছুই নাই। এই যুদ্ধটা চলতে থাকবে, বন্ধ হবে না সহজে। যদি বলি যে কেন, আপনি খুব খুব ভালো করে খেয়াল করেন, তেলের মূল্য দিকে তাকান, যেটা ছিল $70 কাছাকাছি, সেটা হয়ে গেছে 100+। বেনিফিটেড কারা? বেনিফিটেড রাশিয়া। বেনিফিটেড হচ্ছে এদিক থেকে চীন। তো ওরা কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান। সো এইখানে এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের পিছনে যে ব্যয়টা হয়েছে, সেই ব্যয়টা কিন্তু বিশাল অঙ্কের ব্যয়, কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত তাদের কোনো আউটপুট এখন পর্যন্ত নাই। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ট্রাম্প আসলে এই যুদ্ধে বেকায়দায় আছে, ভয়ঙ্কর রকম বেকায়দায় আছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে ইরানের নেতৃত্ব এখন বিভক্ত। আপনি কি মনে করেন? এটা সম্পূর্ণ ভুল তথ্য, এবং এটা তার এক ধরনের প্রোপাগান্ডা ছাড়া কিছুই না। আপনি জাস্ট দুটো জিনিস খেয়াল করেন। আমেরিকার যেটা ডিপ স্টেট ইরানের চেষ্টা করেছিল একটা অভ্যুত্থান ঘটানোর জন্য, তাই না? কিন্তু সেটা কি তারা পেরেছে? তারা কিন্তু প্রুফ করে দিয়েছে আমেরিকার কোন লোকগুলা গুলি করে সাধারণ লোককে মেরেছে, তারা বিদেশি নাগরিকদের এনে, অ্যাম্বাসাডার এনে সব প্রুফ করে দিয়েছে। এবং এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, পরবর্তীতে তাদের মধ্যে ইউনিটিটা আরো বেশি বেড়েছে, এবং খামেনিকে যখন মেরে ফেলেছে ওদের মধ্যে ডিভিশন যেটা ছিল সেটাও শেষ। ফলশ্রুতিতে ইরানকে তারা কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে পারে নাই। এখন আসেন ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আমি তাকাই, সে অনেক আগে থেকে বলি, আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ ইরানকে দখলে নিতে পারে নাই। আপনি যদি তাদের ভৌগোলিক মানচিত্রটা যদি দেখেন এবং ইরানিদের যে স্ট্রেংথের কথা বলেন, ইভেন এটা আমাদের ইসলাম ধর্মেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আর যদি এটা সম্ভবই হতো তাহলে কিন্তু গ্রাউন্ড ফোর্স নামাইতো। গ্রাউন্ড ফোর্স নামানোর মতো ক্যাপাসিটি তাদের নাই, তাহলে কয়দিন? এটা সম্ভব না। আল মায়াদিন নামক একটি গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি যে ইরান 3 দফা একটি প্রস্তাব দিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে 3 স্তরের একটি প্রস্তাব দিয়েছে। 3 স্তরের প্রস্তাবটি হচ্ছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর কোনো আগ্রাসী হামলা হবে না, এরকম প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকে প্রদান করতে হবে। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় স্তরে বলা হয়েছে যে যদি তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি প্রথম স্তরের মেনে চলে, তাহলে দ্বিতীয় পর্যায়ে গিয়ে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হবে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ওমান এবং ইরান মিলে। এই শর্ত যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মেনে নেয়,
এরপরে তৃতীয় স্তর আলোচনা হবে এবং তৃতীয় স্তর আলোচনা হবে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে। এই যে 3 স্তর বিশিষ্ট আলোচনা প্রস্তাব, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যদি আমি ইরানের এই প্রস্তাবের দিকে তাকাই তাহলে বুঝতে হবে যে ইরানের যারা এটা নিয়ে আলোচনায় আছে তারা অত্যন্ত কৌশলী এবং অত্যন্ত বুদ্ধিমান। আপনি যদি এই 3 স্তরের দিকে তাকান আপনি বুঝে যাবেন। দেখেন, যুদ্ধ বন্ধ এবং তার যে মিত্র শক্তি অর্থাৎ যাদের দিয়ে সে বিভিন্ন জায়গায় ইসরায়েলকে আক্রমণ করতো, হ্যাঁ, যেটাকে আমরা যদি বলি হুথি বিদ্রোহী, লেবাননের যারা, ইরাকের যারা, যেটা তার অ্যালাইড ফোর্স ছিল, সে লেবানের যুদ্ধ বন্ধ মানে তার মানে যেটা দাঁড়াচ্ছে তার হচ্ছে এটা একটা ট্রাম্প কার্ড তার জন্য। অর্থাৎ পার্মানেন্ট চুক্তি যদি হয়ে যায় তাহলে আমেরিকা এখানে আক্রমণ করতে পারবে না, ইরানও পারবে না, লেবাননও পারবে না। তার মানে তার সাথে সাথে তার যে অ্যালাইড ফোর্সের নিরাপত্তা সে ইনশিওর করছে। এটা খুবই যুদ্ধের ক্ষেত্রে একটা খুবই মানে কূটনৈতিক একটা বিজয় বা রাজনৈতিক বিজয় বলবো। সেকেন্ড হচ্ছে এটা যখন তারা মেনে নিবে, খুব চমৎকার, দেখেন হরমুজ প্রণালী আসেন, হরমুজ প্রণালী সে বলছে সে এবং ওমান মিলে এটাকে নিয়ন্ত্রণ নিবে। ফলশ্রুতিতে কি হবে, এখানে কিন্তু যেই রেভিনিউটা আসবে সেটা তারা ভাগাভাগি করবে। ফলশ্রুতিতে যেই যুদ্ধ জাহাজ মানে যেই তেলের ট্যাঙ্কার এখানে যাবে তারা কিন্তু কর দিতে বাধ্য। আর এই টাকায় অলরেডি তার দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে সে সেটা রিকভার করতে পারবে। তারপরে এটা দ্বিতীয় স্তরে তার জয়, যেখানে আহ আমেরিকা বলি বা অন্যান্য দেশের বলি এক শুধুমাত্র ইরানের মিত্র শক্তি ছাড়া যারা ইরানকে সাপোর্ট দিচ্ছে বা সহায়তা করছে, যে সমস্ত কান্ট্রিগুলো তার অ্যালাইড ফোর্সে আছে তাদের ক্ষেত্রে ছাড়া বাকিরা সবাই কর দিয়ে যাবে। তো এটা কিন্তু আমি বলবো তাদের জন্য একটা বিশাল বিজয়। থার্ড স্টেজ যেটা বলছে পরমাণু, ডেফিনেটলি দুইটা স্টেজ যদি আপনি জিতে যান পরমাণু স্টেজটাও তারা জিতে যাবে, কারণ ওই জায়গাটায় তারা কোনোভাবেই আপনার ছাড় দিবে না। তাহলে এখন আসেন আমেরিকার কথা যদি বলি, যে আমেরিকার হাতে অল্টারনেটিভ কি আছে আপনি বলেন। আসলে কোনো অল্টারনেটিভই নাই। সে যেটা করতে পারবে হুমকি দামকি দিতে পারবে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে ক্লিনটন থেকে শুরু করে এই পর্যন্ত, ক্লিনটন থেকে যদি শুরু করি এখন পর্যন্ত ইসরায়েল বহুবার চেষ্টা করছে বাকি সমস্ত প্রেসিডেন্টের দিয়ে ইরানকে আক্রমণ করার জন্য, কিন্তু কেউ পারে নাই একমাত্র ট্রাম্পকে ছাড়া। তো ট্রাম্প তো আসলে যে ডিসিশন গুলা নিচ্ছে, আপনি ধরেন আপনাকে সহজ কথা বলি, ট্রেড নিয়ে যে ডিল গুলো সারা পৃথিবীর সাথে যে করেছে, এটাতে কিন্তু ডিজাস্টার ট্রাম্পের হয়েছে। সারা ওয়ার্ল্ডের ট্রেড, সারা ওয়ার্ল্ডের বাণিজ্য সবকিছু ডিক্লাইন করেছে। এবং আপনি যদি এর শুধু এটা না, এখন যে পলিসিতে তারা গিয়েছে এই যুদ্ধের ফলে ডেফিনেটলি আমেরিকানরা লাভবান হচ্ছে, রাশিয়া লাভবান হচ্ছে, কিন্তু আমাদের মতো দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত। কাজেই এইখানে রাশিয়া আমেরিকা কিন্তু এখান থেকে বের হয়ে আসাটা তার জন্য খুব ডিফিকাল্ট। কাজে টুডে অর টুমরো তাকে এই শর্তগুলো হয়তো অ্যাডজাস্ট করতেই হবে, যেটা যেভাবে তারা চাচ্ছে এটা পারবে না। ওয়ার পাওয়ার অ্যাক্ট 1973 অনুযায়ী খুব শীঘ্রই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মেয়াদ শেষ হচ্ছে। এরপর ট্রাম্প কি করবেন আসলে? চুক্তি কি হবে নাকি আবারও হামলা হবে অন্য কোনো আইনের দোহাই দিয়ে? না, চুক্তিটা হবে না। কেন আমি বলছি, কারণ ট্রাম্প এই যে শর্তগুলো আপনি দেখেন 3 স্তর, 3 স্টেজ, 3 স্টেজ মানে তার সে যুদ্ধে তার পরাজয় স্বীকার করা। সে তো পরাজয় স্বীকার করবে না, কারণ সে হচ্ছে নিজেকে মনে করে বিশ্বের সবচেয়ে বড় এবং মহান রাষ্ট্র এবং 1 নম্বর ওয়ার্ল্ডের লিডিং রাষ্ট্রের সে। তো এটা তো সে মানবে না। এই যুদ্ধটা আসলে সহজে বন্ধ হবে না। আপনি যেভাবে ভাবতেছি সেভাবে হবে না। ইরান বারবার বলছে যে তারা হরমুজ প্রণালী আর আগের মতো পরিস্থিতিতে যাবে না, অর্থাৎ হরমুজ প্রণালী থেকে ইরান টোল আদায় করবে। এখন যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে কি করার আছে? হরমুজ প্রণালী আসলে এমন একটা স্ট্র্যাটেজিক জায়গা, আপনি খুব ভালো করে খেয়াল করেন এই স্ট্র্যাটেজিক জায়গায়, মানে এটা কিন্তু খুব সহজ না বা সম্ভব না যদি আমেরিকার একার পক্ষে এসে এই হরমুজ প্রণালী মুক্ত করা, এটা কিন্তু তার পক্ষে সম্ভব না। কারণ তার সাথে কিন্তু অন্য কোনো ফোর্স নাই, অন্য কোনো দেশ কিন্তু তার সাথে, তার মিত্র শক্তিগুলো কেউ নাই। একমাত্র আমেরিকার একার পক্ষে কিন্তু এটা করা সম্ভব না। তাহলে ওই স্ট্র্যাটেজিক জায়গা যেখানে স্তরে স্তরে মাইন বসানো আছে, যেখানে দুই পাশে তাদের বিভিন্ন রকম মিসাইলের আওতায় যুদ্ধগুলো আছে, ড্রোনের আওতায় যুদ্ধগুলো আছে, মানে তাদের যুদ্ধ জাহাজগুলো থাকবে বা তাদের যেটা নিয়ে আসবে, তো এই রিস্ক ট্রাম্প কিভাবে নেবে আপনি খুব কেয়ারফুলি দেখেন। তাদের একজন পাইলট সেখানে পড়ার পরে ইরানের ভূখণ্ডে তারা কিভাবে কত দ্রুত এটাকে এখান থেকে বের করে নিয়ে গেছে। কাজে এত বড় ক্ষয়ক্ষতি তো তারা আসবে না। স্যার, ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন যে তাদের হাতে কার্ড আছে, কার্ডগুলো হচ্ছে বাব আল মানদেব এবং তেলের পাইপলাইনের কার্ড। এখন তারা ইঙ্গিত দিচ্ছে যে বাব আল মানদেবও বন্ধ করে দিতে পারে।
যদি বাব আল মানদেবও বন্ধ হয়ে যায় এবং এখন যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, তাহলে আসলে বিশ্বের কি ক্ষতি হবে? আমাদের মতো দেশের পক্ষে ইটস ভেরি টাফ। অর্থাৎ আমাদের দ্রব্যমূল্য বাড়বে, প্রোডাকশন কস্ট বাড়বে, ইলেকট্রিসিটি আপনি যা পাচ্ছেন সেটাও পাবেন না। মানে আমাদের জন্য খুব টাইট অবস্থা হয়ে যাবে। শুধু তাই না, মানে বাংলাদেশের জন্য যেমন টাফ হবে, অনেক বিশ্বের অনেকগুলো দেশের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসবে। একসাথে আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ডের ওভারঅল প্রোডাকশন ডিক্লাইন করবে, ওয়ার্ল্ডের উৎপাদন যদি ডিক্লাইন করে তাহলে সেটা এমপ্লয়মেন্টের মধ্যে এফেক্ট করবে। যদি এমপ্লয়মেন্ট এফেক্ট করে তাহলে আপনি কোথায় যাবেন? মানুষ চলবে কিভাবে? মানে আমদানি রপ্তানি নাই, উৎপাদন নাই, ব্যবসা বাণিজ্য নাই। এটা কিন্তু খুব বিপর্যয়। কারণ উইদাউট আপনার জ্বালানি আপনি কোনো কিছুই রান করতে পারবেন না। আপনি গাড়ি চালাতে পারবেন? পারবেন না। আপনি উৎপাদনে যেতে পারবেন? পারবেন না। আপনি বাসার ভিতরে লাইট জ্বালাতে পারবেন? পারবেন না। সো তাহলে কিভাবে সম্ভব? কাজে এটা একটা বড় ধরনের বিপর্যয়। তো এই ধরনের বিপর্যয় যদি ইরান এটা বন্ধ করে দেয় তাহলে সামগ্রিক প্রেশারটা পড়বে আমেরিকার উপরে। এবং সেই প্রেশারটা শুধুমাত্র, আমি বললাম না আপনার একটু আগে বলেছিলাম যে ওই দিন আমেরিকার যে সমস্ত লোকরা আসছিল প্রথম দফা আলোচনার সাথে, দেখেন কারা আসছিল আর ইরানের কারা আসছিল। প্রত্যেকটা লোক হাইলি কোয়ালিফাইড, প্রত্যেকটা লোক পিএইচডি করে এবং প্রচন্ড জ্ঞান রাখে। যেখানে ইয়ের সাথে তাদের প্রথম দফায় তারা তাদের সাথে আলোচনা টিকতেই পারে নাই। তো এই যে এই ট্রাম্প কার্ডটা বা যে কথাটা ইরানিরা বলেছে, 100% আমি বলবো যে অত্যন্ত চতুরতার সাথে এবং বুদ্ধির সাথে তারা এটা বলেছে। এবং ডেফিনেটলি দিন শেষে সময় লাগবে, গেমটা ইরানের পক্ষে আসবে। আচ্ছা স্যার, গেইন যদি ইরানের পক্ষে আসে এবং যদি জেসিপিওএ এর মতো কোনো চুক্তি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে না হয়, তাহলে কি ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলার একটা শঙ্কা তৈরি হয় কিনা? ইরান যে পারমাণবিক অস্ত্র বানায় ফেলে নাই এটা আপনি কিভাবে বলেন? 100% এতদিন এসে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে। আপনি খেয়াল করেন তার স্ট্রেংথটা কোথায়। সে কিন্তু ছাড় দিচ্ছে না। সে কিন্তু তার জায়গায় স্টিল বসে আছে। তার মানে তার কাছে এমন কিছু আছে। আমরা কি আগে চিন্তা করেছিলাম যে এর আগে যে 12 দিনের যুদ্ধ হয়, ইসরায়েল কি চিন্তা করেছিল যে এরকম একটা বিপর্যয় ঘটবে? করে নাই তো। এই যে যুদ্ধ শুরু করলো, এই আমেরিকার যে এত ক্ষয়ক্ষতি হলো, আমেরিকা কি ভাবছে যে মানে তারা মনে করছে 2 দিনের মধ্যে খামেনিকে মেরে ফেলবে, রাজনৈতিক পট পরিবর্তন হবে, রাতারাতি সব দখল করে ফেলবে? পেরেছে? তো তাদের যে পারমাণবিক অস্ত্র তৈরি হয় নাই বা রেডি করা নাই, এটা তো আপনি বলতে পারি না। কারণ আপনি 40 বছর ধরে ইরান এই যুদ্ধ যে তাদের সাথে হবে এটার জন্য সে প্রিপারেশন নিয়েছে। আপনি দেখেন এই প্রিপারেশনটা তাদের একটা স্টেজে না, অনেকগুলো স্টেজ, অনেকগুলো ধাপে ধাপে এটা করা আছে। কাজে আপনি নিশ্চিন্ত থাকেন ইরানের হাতে পারমাণবিক বোমা আছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 2003 সালে একটি ফতোয়া জারি করেছিলেন, পারমাণবিক অস্ত্র বা পৃথিবীকে ধ্বংস করতে পারে গণবিধ্বংসী কোনো অস্ত্র ইরান বানাবে না। সেই ফতোয়া অনুযায়ী এবং ইরানের বিভিন্ন নেতাদের স্টেটমেন্ট অনুযায়ী বলা যায় যে তারা পারমাণবিক অস্ত্র বানায়নি। যদি আপনি বলেন যে পারমাণবিক অস্ত্র তারা বানিয়ে ফেলেছে, তো এটা কিভাবে স্যার আমরা আজকে মানে প্রমাণ আমি করতে একটু পারবো? বলি, ধরেন এগুলি তো সবকিছু তো প্রুফ করা মুশকিল, কিছু আপনাদের অ্যাসেসমেন্ট বা ধারণা করতে হয়। প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু কৌশল, নিজস্ব কিছু উইপন্স থাকে যেটা শেষ মুহূর্তে তারা প্রয়োগ করে। এটা যখন কোনো বিকল্প পথ থাকে না তখন ব্যবহার করে। এখন আপনি খেয়াল করেন যে এত কিছুর পরে ইরানকে আপনি দমাতে পারছেন না কেন? আমি প্রশ্নটা যদি আপনাদের করি, আপনি তো ইরানকে দমাতে পারছেন না। তাহলে আপনি যদি ইরানকে দমাতে না পারেন তাহলে পিছনে তার স্ট্রেংথটা কোথায়? তার তো একটা শক্তি থাকতে হবে। সেই স্ট্রেংথটা কোথায়? আপনি তো তার মাইলের পর মাইল বসত বাড়ি বলেন, স্কুল বলেন, মানুষকে মেরে ফেলছেন, বাচ্চাদের মেরে ফেলছেন, স্ট্রাকচার ধ্বংস করে ফেলছেন। তারপর তাকে আপনি কেন পারছেন না? আপনি তার মানে তার এমন কিছু স্ট্রেংথ বা এমন কিছু শক্তি আছে এবং তার পিছনে এমন কিছু ব্যাকআপ আছে যেটার কারণে ইরানকে আপনার ফেলে দেওয়া তাদের জন্য টাফ। তো এখন এটা হয়তো আমরা অ্যাসেসমেন্ট করছি সেই সেই স্ট্রেংথের একটা জায়গায়, কোন একটা জায়গায় দেখুন, আমি ছোট্ট একটা এক্সাম্পল বলি। ভারত পাকিস্তানের মধ্যে বিভিন্ন সময় দেখেন গ্যাঞ্জাম লাগতেছে, বিভিন্ন সময় যুদ্ধ লাগছে, কিন্তু প্রত্যেকটা দেশ একটা সময় পর্যন্ত কিন্তু প্রত্যেকে যার যার অবস্থানে ব্যাক করে যাচ্ছে। কেন? দুইটাই পারমাণবিক শক্তি। তো ইরান যে এই শক্তিটা তাদের ইউরেনিয়ামের কথা যদি আমি বলি, সমৃদ্ধ ইউরেনিয়াম 60-70% কিন্তু রেডি হয়ে গেছে আজ থেকে অন্তত আরো 5-7 বছর আগে। তো আজ থেকে 5-7 বছর আগে যদি 60-70% ইউরেনিয়াম তাদের রেডি থাকে, তাহলে কেন তারা যে মানে এটা তৈরি করে নাই, এটা তো আসলে আপনি বলতে পারি না। তাদের হাতে তো থাকতেও পারে। তাহলে এরপরে হচ্ছে 5-7 বছর থেকে এখন হিসাব করলে তো এটা হয়ে যাওয়ার কথা। হয়তো তারা প্রকাশ্যে আনে নাই, কিন্তু হয়তো তাদের এটা সম্ভাবনা যে এটা তাদের হাতে আছে। কারণ তা না হলে
এত পরিমাণে শক্তি তো তার দেখানোর কথা না, এবং তার যে ব্যালিস্টিক মিসাইলের যে সক্ষমতা এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তাহলে শুধু কি ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতাই চূড়ান্ত? আমাদের তো সেটা মনে হচ্ছে না। স্যার, আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর তথ্য মতে এবং তাদের বিভিন্ন প্রতিবেদন অনুসারে ইরানের এখন এনরিচড ইউরেনিয়াম এর মাত্রা হচ্ছে 60%। ইরানের কাছে 440 কেজি ইউরেনিয়াম আছে এবং ওইগুলো হচ্ছে সমৃদ্ধ 60%। আমরা জানি যে পারমাণবিক অস্ত্র বানাতে হলে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয় 90%। 90%। তো আমরা কিভাবে বলি যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে? এবং মিস্টার ট্রাম্প কিন্তু বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। আসলে এটা আমরা অ্যাসেসমেন্ট করি, যেমন যাদের বক্তব্য অনুযায়ী যে 60% যেটা আছে, বা ইরান যে বক্তব্যটা দিচ্ছে, ইরান তো সঠিক বক্তব্য কখনো তুলে ধরবে না। প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব কিছু কৌশল আছে। এখন ধরেন আপনি যেটা যদি করতে চান বা করে ফেলেন, আপনার উপর বিভিন্ন রকম এমবার্গো আসবে বা প্রতিবন্ধকতা আসবে, আমরা তো কিন্তু সেটা বলবে না। নট অনলি দ্যাট, ইরান বলছে লাগে আমার এই ইউরেনিয়াম আমি পাকিস্তানের কাছে হস্তান্তর করতে রাজি আছি। কিন্তু দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে ইরান সেইটুক পরিমাণে ডিক্লেয়ার করবে, যেইটুক পরিমাণে ডিক্লেয়ার করলে, অ্যানাউন্স করলে যেটা তার জন্য সেফ, তার মানে কূটকৌশলের জন্য সেফ, আলোচনার জন্য সেফ, ইরান সেটুকুই বলবে। হয়তো ইরানের এটা প্রস্তুত আছে, এটা আমি আপনি জানি না, কিন্তু একটা দিন শেষে আপনি দেখেন ইরান এমন একটা অবস্থানে আছে যে অবস্থান থেকে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, এত বড় একটা শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বা একটা শক্তিশালী দেশ, তাকে এখন পর্যন্ত কাবু করতে পারছে না। আমি যদি প্রশ্ন করি কেন? আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি, মানে আপনার মতামত যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এটা আমরা ধরে নিতে পারি যে এটা তাদের কাছে আছে, কিন্তু সে তো সেটা অ্যানাউন্স করবে না, এবং জি। আন্তর্জাতিক সংস্থার কাছে সে সেইটুকুই বলবে যে আমার 60% হয়েছে। সে তো কখনোই বলবে না আমার 90% আছে। সে কি আপনাকে আগে বলেছে যে আমার যে হাইপারসনিক মিসাইল ছিল, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে তার কাছে হাইপারসনিক মিসাইল ছিল, যেই হাইপারসনিক মিসাইলের রেঞ্জ এই পর্যন্ত যাবে, কখনো কি সে ডিক্লেয়ার করেছে? সে শেষ মুহূর্তে যখন প্রয়োজন হয়েছে, যখন এটা ওপেন হয়েছে, আমরা জানতে পেরেছি যে তার কাছে এটা আছে। তো কাজে ইরান তো এটা বলবে না। প্রত্যেকটা রাষ্ট্রের কিছু নিজস্ব সেফটি এবং সিকিউরিটি এবং পলিসি থাকে। ইরান জানে তার কোন পলিসিটা কখন কোথায় প্রয়োগ করতে হবে। ইরান এটা এখন কেন লাগে আরো 20 বছরও বলবে না যে আমার পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু তার তো প্রয়োজন নাই, এখন এটা ওপেন করার তো প্রয়োজন নাই, কেন বলবে? বাট ডেফিনেটলি আপনি দিন শেষে দেখেন তার যে স্ট্রেংথ, তার যে শক্তি, আপনাকে এটা বুঝতে হবে। আপনি নর্মালি চিন্তা করেন যে আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলা, বিমানবাহী রণতরী, যখন কোন পৃথিবীর আপনি ভেনেজুয়েলার মতো রাষ্ট্রের প্রধানকে এক রাতে তুলে নিছে, বিভিন্ন দেশগুলোতে দেখেন তাদের বিমানবাহী রণতরী আসছে, তাদের যুদ্ধ বিমান আসছে, তার মিসাইল গুলো আসছে, যে কোনো একটা দেশ দখল করতে তার 2 দিন 3 দিন লেগেছে। ইরানকে কেন পারছে না? যে প্রশ্নটা যদি আমি করি, তাহলে ডেফিনেটলি এখানে কোনো বিষয় আছে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে আপনি হিস্ট্রি যদি দেখেন, ফ্রম এনশিয়েন্ট টাইম থেকে আজ পর্যন্ত বহুবার বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশ চেষ্টা করেছে ইরানকে দখল করার জন্য, পারে নাই। যেটা আমার ধারণা, ইতিহাস তার হিস্ট্রির ক্ষেত্রে বা অতীতকে যদি আমরা পর্যালোচনা করি, এটারও ব্যত্যয় হবে না। এটা সম্ভব না, ইরানকে হারানো সম্ভব না। ডক্টর খালিদ কুদ্দুস, TBS এর সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।